ঈদের রাতে একটু অন্যরকম আলোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই 10-এ 10-এ, যেখানে আমরা 10টি ভাবনার দরজা খুলে কথা বলি মনের একদম গভীর থেকে। আজ আমাদের সাথে আছেন এমন দুইজন অতিথি যাদের জীবন মানেই মঞ্চ, যাদের নিঃশ্বাসে অভিনয় আর চোখে চরিত্র। আমাদের সাথে আছেন মোহসেনা এবং রওনক হাসান। তাহলে চলুন 10টি কথার গায়ে লেগে থাকা কিছু শব্দ দিয়ে শুরু হোক আমাদের যাত্রা। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। তুমি যেহেতু আমার নামটা বলেই দিলে, তাই প্রথম প্রশ্নটা আমিই করতে চাই। তবে তার আগে একটু স্বাগতও জানাতে চাই। অবশ্যই। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা আপনাদেরকে পেয়ে ভীষণ রকম ভালো আছি। আর যেহেতু প্রথম প্রশ্নটা সূচনা করতে চাই। হ্যাঁ, আমিই করব। রওনক ভাইয়ের কাছে করতে চাই, যেহেতু অভিনয় নিয়ে কথা হচ্ছিল, তাই সেই শব্দেই থাকতে চাই। সেলিম আল দ্বীনের একটা কথা আছে যে অভিনয় করতে করতে মানুষ একসময় নিজের দুঃখটাকেই হারিয়ে ফেলে, ভুলে যায়। আপনি কি কথাটির সাথে একমত, নাকি আপনার ভিন্ন মত আছে? এটা তো একটা আসলেই মানে পুরোটাই সত্য। মানে আমি নিজেকে এভাবে দেখি যে আমি যখন অভিনয় করি তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে পবিত্র মানুষ। তখন পৃথিবীর সমস্ত লোভ, ঘৃণা, হিংসা, কাম কোনো ভাবনাই আমার মধ্যে থাকে না। আমি তখন শুধু ওই চরিত্রটাই হয়ে ওঠার চেষ্টাটা করে যাই এবং অভিনয়টা করি। তো তখন আমার কাছে মানে আসলেই নিজেকে শ্রেষ্ঠ মানুষ মনে হয় এবং মঞ্চে যখন আমি দাঁড়াতাম তখন আমার কাছে মনে হতো আমি পৃথিবীর শ্রেষ্ঠ এবং আমি রাজা। তো এই ভাবনাটা আসলেই সত্য যে ওই মুহূর্তে তো আসলে আমার মানে ব্যক্তি জীবনের রাগ, ক্ষোভ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি, ঘৃণা বা কোনো কিছুই তখন আর কাজ করে না। তো এটা অবশ্যই সত্য, আমার কাছে তাই মনে হয়। মানে আপনি একমত? বলছি না, এই ভুলভুলাইতে কি আপনিও হারিয়ে গেছেন? আমরা তো সবাই জীবনে কখনো না কখনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। আমি এক সময় মনে হয়েছে যে আমার ওই রকম একটা সময় গিয়েছে। কিন্তু আমি যখন একটা নাটক করলাম 4.48 সাইকোসিস, ওই নাটকটাতে এরকম চরিত্র ছিল যে যে যার মানসিক অবস্থা খুব খারাপ। তো আমার ভয় লাগছিল যে এটা করতে যেয়ে আমার ক্ষতি হবে কিনা, কিন্তু এটা কিন্তু বিপরীত হয়েছে এবং আমার জন্য এটা ভালো হয়েছে। তো আমি মনে করি যে এই অর্থে তো কাজ করে অবশ্যই। আচ্ছা, যেহেতু ও অভিনয়ের কথা বলছিল আর আপনারা দুইজনেই থিয়েটারের সাথে যুক্ত, আমি থিয়েটার কেন্দ্রিক একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, একটি কথা আছে, থিয়েটার ইজ এ ওয়েপন অ্যান্ড উই আর ইটস সোলজার্স। এটা অনেকাংশেই হয়তো ঠিক। তার কারণটা হচ্ছে যে মানে আমি শুধু থিয়েটারটা কেন করেছি আসলে বা কেন করি, শুধুই অভিনয় করার জন্য? মানে আমার মনে হয় যে মানে আমরা কিছু একটা বলতে চাই, নাট্যকার বা ডিরেক্টর বা অ্যাক্টর, মানে থিয়েটারের মাধ্যমে, নাটকের মাধ্যমে কি বলতে চায় আসলে। মানে আমরা তো মানুষের জীবনের কথা বলতে চাই, সুন্দরের কথা বলতে চাই, অসুন্দরের বিরুদ্ধে কথা বলতে চাই। তো সেই জায়গাটা থিয়েটার একটি অস্ত্র এবং আমি সোলজার। এটা বলা হয়ে থাকে যে এভরি পারফরমেন্স ইজ ইনকমপ্লিট আনটিল দ্য অডিয়েন্স ব্রেথস উইথ ইউ। অভিনয়ের পরে কি দর্শকের নিঃশ্বাস টের পান একদম সামনে থেকে, যেহেতু আপনারা পারফর্ম করেন, আর সেই নিঃশ্বাস আসলে কতটা অক্সিজেন হয়ে ওঠে? প্রথমে মোহসেনা। একজন মঞ্চের অভিনেতার জন্য দর্শকের অনুপস্থিতির চেয়ে খারাপ আর কিছু নাই। যতক্ষণ পর্যন্ত না দর্শক আসছে, ঢুকছে আপনার আঙিনায়, ততক্ষণ পর্যন্ত আসলে এই অভিনেতার কোনো জান নাই। কারণ কমিউনিয়নটা হবে দর্শকের সাথে, কখনো সরাসরি, কখনো হয়তো সরাসরি না। রওনক ভাই, থিয়েটারটা আসলে কি? মানে একদল জীবন্ত মানুষ আরেকদল জীবন্ত মানুষের সামনে পারফরমেন্স করছে এবং তার প্রতিক্রিয়া একদম ওই মুহূর্তেই সে পাচ্ছে। প্রথম মঞ্চ অভিনয়ের একটা অভিজ্ঞতা বলি। তো আমি প্রথম মঞ্চে উঠেছি এবং প্রথম সারিতেই বসেছিল সৈয়দ শামসুল হক। আচ্ছা। এবং হঠাৎ করে মানে ওই মঞ্চের আলোতেই প্রথম 2-3টা রোতে দর্শকের দিকে আলো ছিল, চোখ চলে গেছে। হঠাৎ করে আমার তার চোখে চোখ পড়ে গেছে। এরপর যে আমি ঘাবড়ে গেলাম, আমার মানে ওই শোতে আমি আর ফেরতই আসতে পারলাম না। তো এটা একটা অভিজ্ঞতা ছিল। তারপরে তো একটা সময় আস্তে আস্তে অভিজ্ঞতার তারপর একটা সময় দেখলাম যে আমার দর্শকের চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে ভালো লাগছে। নুরুল দিনে আমি অভিনয় করতাম, নুরুল দিনে সারা জীবন নাটকে। সেটি হচ্ছে মহিলা সমিতির প্রসিনিয়াম থেকে একটা রো চলে আসতো, 3 দিক থেকে দর্শক বসতো। তো মাঝখানে হেঁটে হেঁটে অভিনয় করতাম, 3 দিকে ঘুরে ঘুরে। তো তখন আমি সমস্ত দর্শককে দেখতে পাচ্ছি এবং
একটা পর্যায়ে এমন হলো যে আমি দর্শকের প্রতিক্রিয়া দেখছি এবং অভিনয় করছি এবং তাদের প্রতিক্রিয়াও আমাকে সাপোর্ট করছে। দর্শক রিয়াকশন ছাড়া তো আমি অভিনেতা হয়ে করবোটা কি? মানে এটা আসলে অক্সিজেন, এবং যারা আসলে মঞ্চকর্মী তাদেরকে এই দর্শকই আসলে বাঁচিয়ে রাখে। একদম, তো কথায় কথায় কিন্তু একদম। একদম বিরতির সময় হয়ে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। দর্শক, কথা বলছিলাম, আপনারা দেখছিলেন 10-এ 10, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আবারও ফিরছি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত মিস্টার স্মার্ট এসি 10-এ 10 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব। এবার আমার প্রশ্নের পালা। আমার কাছে আছে আহমেদ সফার একটি কথা। তিনি বলছেন যন্ত্রণা না থাকলে নাকি শিল্প জন্মায় না। রনক ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে যদি তাই হয় তবে আপনার যে শিল্পী সত্তাটা আছে সেটার যন্ত্রণা আসলে কোথায়? আসলে আদৌ শিল্পী হয়ে উঠতে পেরেছি কি না সেটাও তো একটা প্রশ্ন, কিন্তু আমি শিল্পের পথে হাঁটছি, এটা সত্য। তো সেই হাঁটার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে মানে আমি আমার সমগ্র জীবনে অধিকাংশ সময়ই তো নানান রকম যন্ত্রণার ভিতর দিয়ে পার করেছি। আমি কখনো আমার অসংখ্য রাত গেছে আমি চিৎকার করে কেঁদেছি, অসংখ্য রাত পড়েছে শুধু রাগে আমি চিৎকার করেছি, আমি নির্ঘুম রাত কেটেছে, রাতের পর রাত, দিনের পর দিন, এখনও কাটে। তো নানা বিষয়ই নানান রকম সংকট বা কষ্ট বা যন্ত্রণা, হতাশা, এই ব্যাপারগুলো তো মানে আমার মনে হয় যে এটা মানে একেবারেই একজন অ্যাক্টরের বা যে কোনো শিল্পীর মানে পার্ট অফ লাইফ। আমি একমত, রৌনক ভাই বলবেন, যে কোনো মানুষ বলবে শিল্পী তো অত বড় শব্দ, শিল্পী হওয়া তো সহজ না, কিন্তু সৃষ্টির পথ যন্ত্রণার। ওই যে গানে বলে না, কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, তো এটা আমার ভালোবাসার জায়গা, তো চোখের জল ফেলতে হবে। শিল্প, সাহিত্য, দর্শন, সৃষ্টির পেছনে যন্ত্রণা থাকবে, আঘাত থাকবে, শারীরিক মানসিক সব যন্ত্রণা থাকবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে এই শিল্পের পথে যারাই হাঁটা শুরু করে তাদের ওই আমার রবীন্দ্রনাথের একটি লাইন মানে বলতে ইচ্ছা হয়, মানে আমি এটা বিশ্বাস করি যে জীবনে নিশ্চিন্ত পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। মানে যে জীবনটা নিশ্চিন্তের সেই পথে শিল্পীরা হাঁটে না, বিশেষ করে বাংলাদেশে তো নাই। অনিশ্চিত পথই আসলে আমাদেরকে শক্তি দেয়, সাহস দেয় এবং আমাদেরকে শেখায় আসলে। আমার কাছে আছে সেলিম আল দীন, যিনি বলেছেন নাটক তো স্বপ্ন নয়, কিন্তু নাটকের মধ্যে স্বপ্ন থাকে, যে স্বপ্ন সমাজকে বদলায়। বলছিনা, এই কথা সূত্র ধরে আপনার কাছে জানতে চাই, বর্তমানে যে নাটকগুলো হচ্ছে তা কি আসলে সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠতে পারছে? আর এবং মানে অতীত এবং বর্তমানের যে নাটক, সেটা পার্থক্যটা আসলে কিভাবে দেখেন, কেমন? দেখেন, সমাজ পরিবর্তন বিশাল বিশাল ধারণা, এবং পরিবর্তন খুব ধীরে হয়। কোন নাটক কিভাবে কোথায় প্রভাব ফেলে যাচ্ছে, কোথায় বাতাসে বীজ বপন করে যাচ্ছে, কেউ এটা এক কথায় বলা যাবে না। আমরা যে সেক্টরে আছি সবাই, আমাদের দায়িত্ব আছে, এই জন্য দায়িত্ব আছে যে আমার জিনিসটা দেখছে মানুষ, তার মানে আমি কয়েকজনকে ইনফ্লুয়েন্স করতে পারি, কাজে আমি কী বলে করছি ওই নৈতিক দায়িত্বটা নেওয়া দরকার। ওই নৈতিক দায়িত্বের অভাব দেখা যায়। এখন আমরা যা বলছি বা যা করছি তার উদ্দেশ্য এই পরিবর্তন না, অনেক ক্ষেত্রে সেটা খুব দুর্ভাগ্যজনক, এবং এইটা পরিবর্তন আসা দরকার। এইটা বড় একটা ভূমিকা রাখতে পারে আমাদের বর্তমান বাংলাদেশের যে ক্রাইসিস, সেটা পরিবর্তন হতে অবশ্যই। আহমেদ সোফা বলছেন যে মানুষ প্রেমে পড়লে নিজের অস্তিত্ব ভুলে যায়, কিন্তু প্রেমে না পড়লে সে কখনো নিজের আসল অস্তিত্ব খুঁজে পায় না। বিষয়টা আমার কাছে কেমন বিদঘটে। রনক ভাই, আপনার কাছে কেমন? আমি আসলে প্রেমিক হিসেবে খুব ভালো না, মানে আমার অভিজ্ঞতা বলে। আপনি বলেন না, আমি প্রেম নিয়ে আসলে আমার কাছে ছেড়ে দিয়েছে। রনক ভাই নিবে না, তাহলে আপনি ঝুঁকি নিবে না। জটিল এক হচ্ছে, নিজের সত্তা যদি শক্ত করে ধরেই রাখলাম তাহলে কি ভালোবাসলাম, আর যদি আরেকজন এমন কাউকে ভালোই বাসলাম যে পুরাটা আমার সত্তাটাকে একদম গুলিয়েই দিল, তাহলে কেমন কেমন ভালোবাসাই হলো। নীল, রনক ভাই যেহেতু প্রেমের উত্তর দিতে চাইনি, দেখি বিচ্ছেদের উত্তর দিতে চাই কিনা। নীল যখন প্রেমের কথা বলছে তখন আসলে আমি বিচ্ছেদের বেদনায় খানিকটা ভাসতে চাই, এবং এই কারণে আমি দ্বারস্থ হলাম হুমায়ূন আহমেদের। তো তিনি বলছেন বিচ্ছেদ আসলে মৃত্যু নয়, এটা এক ধরনের জীবন্ত শোক। মানুষ একবারে মরে যায় না, ধীরে ধীরে প্রতিনিয়ত তার মৃত্যু হয়। তো এটা আমি মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে এইটা কি মানে এটা কি আসলে আপনারও মনের কথা, নাকি আপনার মন বলছে অন্য? বিচ্ছেদ, জীবনে বিচ্ছেদের তো প্রয়োজন আছে, সেটা মানে বিচ্ছেদ থাকতেই হবে মানুষের জীবনে।
মানে বিচ্ছেদ ছাড়া জীবন তো অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। এবং এই বিচ্ছেদের পরে যে অনুভব বা যে পথ, যে জার্নি, সেটি আসলে বোধহয় মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে, আবার বিপথেও নিয়ে যেতে পারে। তো সেই জীবনের জায়গা থেকে আসলে বা শিল্পীর জায়গা থেকে আসলে বিচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জীবনে আসা খুবই জরুরি। দর্শক, মিস্টার স্মার্ট এসসি দশদশ অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতির। সাথেই থাকবেন আমাদের, ফিরছি একটু পরে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-এ 10 এবং আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব, আর আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, এবং আমাদের সাথে আছে মোহসেনা এবং রওনক হাসান। এবং নীল, আমার কাছে আছে একটা প্রশ্ন, সব যেহেতু তুমি বলেই দিলে প্রশ্নটা আমিই করি। মোহসেন আপু, একটা লোককথা আছে, যার স্বপ্ন নাই তার নাই প্রাণ। এই লোককথাটা কতটা মনের কথা? অবশ্যই স্বপ্ন বলতে পারেন, আশা বলতে পারেন, যে সামনে কিছু, আমার সামনে যদি কিছু না থাকে যেটা আমি চাই, তাহলে জীবনের কি মানে? বা আমরা জানি তো যে না, জীবন, এটা তো আমি বুঝি অনেক আগেই যে জীবনের অর্থ নাই, জীবন মিনিংলেস। তারপরেও কেন জীবন সুন্দর? অবশ্যই এটা একেবারে একমত আমি, যে স্বপ্ন থাকা খুব জরুরি এবং স্বপ্ন বাঁচিয়ে রাখে। এই যে অগ্রজরা আসলে থিয়েটারকে যে জায়গাটায় রেখে গিয়েছিল এবং এখন আপনারা যারা থিয়েটার কন্টিনিউ করছেন, মানে পার্থক্যটা কি দেখছেন, যে থিয়েটারের আগের অবস্থান এখন, আবার এই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে কিনা যে থিয়েটার এরকম হলেও তো পারত? আকাঙ্ক্ষা তো আছে যে এরকম হলে পারতো। কম্পেয়ার যদি করেন সারা পৃথিবীর সাথে, অনেক পিছিয়ে। এটা শুধু টেকনোলজির জায়গা থেকে না, বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে দক্ষতা, বিশেষ করে যেটা তৈরি হয় নাই আমাদের এখানে, দক্ষ অভিনেতার থেকে শুরু করে পেছনে যারা কাজ করছেন, ওইটা একেবারে 100% বা বলতে গেলে একদম তৈরি হচ্ছে না। এই জন্য যে সবাই মনে করছে অভিনয় এমন একটা জিনিস যেটার জন্য আসলে কোনো ট্রেনিং দরকার নাই। একজন গানের শিল্পীর ট্রেনিং দরকার আছে, একজন আর্টিস্ট সে শিখে তারপর আর্ট করে, কিন্তু একমাত্র অভিনেতা যে কেউ বলতে পারে আমাকে একটু অভিনয় করতে দিও, দেখবেন আপনাদের এসে বলবে আমাকে একটু করতে দিও। এই বিষয়টা হচ্ছে এমন যে ওই ভাই আমার ছোট ভাইটা কিছু করে না, ওরা একটু নাটকে নিয়ে না। তো যেখানে চিন্তা এরকম কাজ করে সেখানে এইটা একটা বড় ঘাটতি, এইটার উন্নয়ন দরকার। আর যদি কম্পেয়ার করেন আগের জায়গা থেকে, হ্যাঁ কাজ হচ্ছে না তা না, নতুনরা নতুনভাবে চেষ্টা করছে, নতুন দল আসছে, পথ খুঁজে বেড়াতে চেষ্টা করছে। সবচেয়ে আমার যেটা মনে হয় সংকট, সেটা হচ্ছে সময়টা যে বদলে গিয়েছে। এটা থিয়েটারের মানুষরা অনেক পরে, অনেক ধীর গতিতে, এটা থিয়েটারটা অনেক ধীর গতিতে পরিবর্তন হচ্ছে। তার মধ্যে কেউ আছেন যারা আলাদাভাবে কাজ করেছেন, নিজেদেরকে ওই মানে রেখেছেন। অবশ্যই চাই এটা এমন হোক, প্রতি পাড়ায় মহল্লায় ভালো মানের থিয়েটার চর্চা হোক। মানে আয়োজনের শেষ ভাগে আমরা এই আশাটাও রাখতে চাই। আবারও আসলে দুইজনকে ঈদ মোবারক, এবং এই যে ঈদের যে আড্ডাটা, সেই আড্ডায় দারুণ কিছু কথা শুনলাম আমরা থিয়েটার নিয়ে, থিয়েটারের সমস্যা নিয়ে এবং স্বপ্ন নিয়ে। ধন্যবাদ দুজনকে। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ এই জন্য যে থিয়েটার নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে, এটাও একটা অগ্রগতি না? এবং তাও ঈদের সময় যাবে, ঈদের সময়, মানে আশা করি মানুষ আপনাদের মারবে না। ধন্যবাদ। ধন্যবাদ। থিয়েটার মানে তো কেবল মঞ্চ না, এটি একটি চিৎকার, একটি ভালোবাসা, একটি থাকার প্রমাণ। তবে দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আপনারাও কিন্তু শিল্পী, কেবল হাততালি দিয়ে নয়, অনুভব দিয়ে অংশ নিন। আবারও ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবেন।